ইস্পাতনগরীর গল্পস্বল্প। শ্রী সুকুমার বর্ধন। আগে দর্শনদারি, পরে গুণবিচারী। 1968 সাল। দুর্গাপুরের ইস্পাত কারখানায় হালে 25 জন শিক্ষানিবাস যোগ দিয়েছে। চূড়ান্ত ঝাড়াই বাছাইয়ের পর এরা নিযুক্ত হয়। কেবল মধ্যমেধার দর্শনধারী প্রীতম সরকার কিভাবে চান্স পেল এ নিয়ে যৎ সামান্য গুঞ্জন শোনা যায়। তবে নিজ গুণে রূপবান প্রীতম প্রথম দিন থেকেই লোকচারদের নেক নজরে চলে আসে। হোস্টেলে তার রুমমেট হয়ে আসে মদনমোহন মণ্ডল। সাদামাটা চেহারা। মদন গ্রামের মুখচোরা ছেলে হলেও কলেজের কৃতী ছাত্র ছিল। ক্রিকেট খেলাতেও তার পটুত্ব ছিল। এহেন মদনকে শুরুতেই প্রচ্ছন্ন দাপট খেলিয়ে মদনা ডেকে বেশি আনতে চেষ্টা করে প্রীতম। হোস্টেলে ঢোকার দিন ঘণ্টাখানেকের মধ্যে বিছানাপত্র গুছিয়ে নিয়ে দুজন আলাপে মশগুল হয়। ইটাচি থেকে প্যাকেট বের করে এক মুষ্টি চানাচুর এগিয়ে ধরে প্রীতম বলে, নে মদনা, টেস্টি চানাচুর খা, অরিজিনাল রাজস্থানী ভুজিয়া। প্রতিদানে মদন সুটকেস থেকে এক কৌটো বের করে ঢাকনা খুলে একটা নারকেলের নাড়ু প্রীতমকে দেয়। প্রীতম নাড়ু ঘুরিয়ে ফিরিয়ে দেখে সাইজটা মন্দ নয়। বলে মদনের হাত থেকে কৌটোটা নিজের হাতে নেয়। গল্প করতে করতে 8-10 নাড়ু অবলীলায় খেয়ে কৌটো ফেরত দেয়। এভাবে বন্ধুত্ব বাড়ে। ট্রেনিং ডিপার্টমেন্টের প্রায় সকলেই প্রীতমের সঙ্গ লাভ করে প্রীত হতে চায়। ক্লাসের লেকচারার বা ওয়ার্কশপের ইনস্ট্রাক্টররা আলোচ্য বিষয় বুঝিয়ে প্রীতমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? প্রীতম যদি বলে ইয়েস স্যার, তাহলে তাঁরা ধরে নেন যে ক্লাসের সকলেই বুঝেছে। দলের মাঝে গল্প করতে করতে প্রীতম ক্যান্টিনে গিয়ে প্রায় চায়ের কূপ কাটতে ভুলে যেত। কয়েকদিন পর ব্যাপারটা স্পষ্ট হতে সাথীরা তার জন্য চা নেওয়া বন্ধ করে দেয়। অগত্যা প্রীতম অভ্যাস বাদলায়। ছোটখাটো অপমান যে সহজভাবে নেয় সে গায়ে মাখে না। মাসখানেকের পর কারখানায় স্পোর্টস ডিপার্টমেন্টের পরিচালনায় আন্তর্বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। ট্রেনিং ডিপার্টমেন্টের দলে প্রথম একাদশে মদন আর প্রীতম দুজনেই চান্স পায়। প্রথম খেলায় মদন 41 রান করে আর 3টে উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়। প্রীতম 0 রানে আউট হলেও একটি উইকেট পেয়েছিল। পরদিন টিফিন আওয়ারে ক্যান্টিনে প্রীতমকে ঘিরেই যত জটলা। আর চাঁদের হাতে প্রীতম বুঝিয়ে চলেছে কিভাবে ইয়র্কারদি ব্যাটসম্যানের 3 উইকেট 10 হাতে দূরে ছিটকে দিয়েছিল। অদূরে ফাঁকা টেবিলে বসে মদন একাই চপ খেয়ে সময় কাটায়। লিগের শেষে খেলার বাদ পড়তে পারে বুঝে প্রীতম 3 দিনের ছুটি নিয়ে বাড়ি চলে যায়। ফিরে এসে প্রীতম বলে, বুঝলি মদনা, ভাবছি একদিন হোস্টেলের মাসের মিল এর খরচা বাঁচাবো। স্টেশনের কাছে আমার মামা থাকে, গেলে দুপুরে না খাইয়ে ছাড়বে না। ভীষণ কালচার ফ্যামিলি। মামা শান্তিনিকেতন থেকে পাশ করা আর্টিস্ট, সরকারি চাকরি করে। পরে রবিবারই দুজনে সকাল 9টা নাগাদ স্নান করে বেরিয়ে পড়ে। বাস ধরে 10:30টাতেই পৌঁছে গেল এভিভি কলোনিতে মামার কোয়ার্টারে। রূপবান মামা আর মানানসই মামির নির্ঝঞ্ঝাট ফ্যামিলি। মামাতো বোন কলকাতায় থেকে লেডি ব্রাবোনে পড়ে। ড্রয়িং রুমে ঢোকা মাত্রই জুঁই ফুলের গন্ধে মন ভরে যায়। মদন অবাক হয়ে দেখে সুসজ্জিত ঘরের শিল্প সম্ভার। কথার ফাঁকে মামা রং আর তুলি দিয়ে শিল্পকর্ম করে চলেন। কিছু পরে মামি ভারী ট্রেতে করে 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস এনে সামনে দিলেন। তারপর শুরু হলো মামা মামির স্কুল ও কলেজের জীবনের স্মৃতিচারণা। ঘণ্টা 2 পর মামি তানপুরা এনে কয়েকটা রবীন্দ্রসঙ্গীত বাজাতেই যেন মামার হুঁশ ফিরল। তিনি মৃদুভাবে বলেন, রুমা, প্রীতমদের আর 1 রাউন্ড চা খাওয়াবে না? বেলা প্রায় 2টো বাজে। মদন এবার সাহস করে ভর করে বলল, না মামা, আর চা খাবো না। হোস্টেলে ফিরতে দেরি হয়ে যাবে। মেসের কুক আমাদের খাবার নিয়ে অপেক্ষায় আছে। প্রীতম পরিস্থিতি বুঝে বলে, বেশ মদনা, তবে চল, বেরিয়ে পড়া যাক। দুজনে পা চালিয়ে স্টেশনের কাছে এসে সস্তার হোটেলে ডিমের ঝোল ভাত খেয়ে হোস্টেল মুখো হলো। বাসে বসেই প্রীতম বলে, বুঝলি মদনা,
বড় বড় আর্টিস্টরা বড় বড় আত্মভোলা হয়, তাই দুপুরে আমাদের খেতে বলল না। মদন চুপ করে থাকে। একদিন সন্ধ্যায় প্রীতম মোড়ের দোকান থেকে দুটো গরম বেগুনি এনে একটা বাড়িয়ে ধরে বলে, নে মদনা, গরম বেগুনি খা। মদন খুশি মনে বেগুনিতে কামড় বসাতেই প্রীতম বলে, মদনা, তুই আমাকে উদ্ধার কর। ওয়ার্কশপ থিওরিরা খাতায় কিছুই লেখা হয়নি, তুই খাতাটা লিখে দে। মদন রাত জেগে খাতা লিখে দিল। প্রীতম নাক ডেকে ঘুমিয়ে নিল। কিন্তু প্রীতম পরদিন ক্লাসে হাই তুলে জানান দিল যে রাত জেগে কত কষ্ট করে নিজে খাতাটা লিখেছে। এসব মদনের গা সওয়া হয়ে যাওয়ার অযথা প্রতিবাদ করে না। হোস্টেলের সবাই সদ্য কলেজ থেকে পাশ করে ট্রেনিংয়ে জয়েন করেছে। সেবার কথায় কথায় ঠিক হলো সবাই মিলে সরস্বতী পুজো করবে। একদিন রাতে খাওয়া দাওয়ার পর সবাই কমন রুমে গিয়ে মিটিংয়ে বসলো। দর্শনধারী প্রীতমের সাগরদের অভাব কার ঘটে না। মিটিংয়ে একজন মজা করে শুরুতেই বলে, প্রীতমকে জেনারেল সেক্রেটারি করলে কেমন হয়? সাথে সাথে প্রীতম উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, সেটা না হয় হলো, কিন্তু ট্রেজারার কে হবে সেটা তো ঠিক করতে হবে। এভাবে অন্যদের সমর্থন ছাড়াই প্রীতম আগ বাড়িয়ে সেক্রেটারি হয়ে যেতে পারে সেটা কারো ধারণাতেই ছিল না। এইবার যে মজা করে প্রীতমের নাম প্রস্তাব করেছিল তাকে খুঁজে বের করে পরে কয়েকজন মিলে উত্তম মধ্যম দেয়, কিন্তু তাতে প্রীতমের চিন্তার কারণ ঘটেনি। হোস্টেলের সব কর্মকাণ্ডেই প্রীতমের আধিপত্য বজায় থাকে, সুন্দর মুখের জয় সর্বত্র। আবার বৎসর অতিক্রান্ত হওয়ার পর প্রীতম প্রস্তাব দিল, চল মদনা, যাদবপুরে আমার পিসির বাড়িতে 3 দিনে ঘুরে আসি। পিস্তুত দাদা হালে বিয়ে করেছে। তারপর এক চোখ ছোট করে বলে, নতুন বইয়ের সাথে দারুণ আড্ডা জমবে। ছুটির ব্যবস্থা হতেই দুজনে নির্ধারিত দিনে সকাল 7টা ট্রেনে চেপে পড়ল। ট্রেন বাস লেট করায় যাদবপুর পৌঁছাতে বেলা 1টা বেজে গেল। পিসির ঘরে ঢুকতেই তিনি প্রীতমকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিলেন। এতদিনে বুঝি তোর পিসির কথা মনে এলো? তোর বাবা আর আমি পিঠাপিঠি ছিল, দাদার কতই কথা মনে পড়ে। ওহো। কান্নার বেগ বাড়ে। কিছু পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ব্যাগপত্র নামিয়ে সাময়িক বিশ্রামের পর পিসি তাগাদা দেন, বাছারা আয় খেতে বস। এই অবেলায় আর ভাত দিলুম না, গরম গরম লুচি খা। প্রীতম ভাবে নতুন বই হয়তো, লুচি থালা নিয়ে আসবে। কিন্তু পিসি লুচি থালা আর ছোলার ডালের বাটি এনে দিলেন। তারপর নিজে সামনে বসে তরকারি করেন। দুজনের থালার লুচি শেষ হবার মুখে পিসি মদনের দিকে তাকিয়ে বলেন, আর 2খানা গরম লুচি দেব বাবা? কোন সকালে বেরিয়েছ, পেট ভরে খেয়ে বিশ্রাম করো, সেই সন্ধ্যার আগে তোমাদের ছাড়ছিনি বাপু। প্রীতম ভাবলেশীন ভাবে গৌরবর্ণা প্রোড়া রাঙা পিসির মুখের দিকে তাকায়। দুজনে খাওয়া শেষ হতেই পিসি বৈঠকখানা ঘরের পাতা বিছানায় 2টো বালিশ এনে দিয়ে বলেন, বাছারা একটু করিয়ে নে। পরন্ত বেলায় মদন প্রীতমকে বলে, এখন হাওড়ায় গিয়ে ট্রেন ধরে দুর্গাপুরে ফিরতে অনেক রাত হয়ে যাবে। ক্যানিংয়ে আমার মামার বাড়ি, চল ওখানে রাত কাটিয়ে কাল দুর্গাপুরে ফিরবো। আচ্ছা, শিক্ষা হলো, তোর সাথে ভবিষ্যতে আর কোথাও যাব না। রাত 8টা নাগাদ দুজনে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ক্যানিংয়ে এলো। মদনের মামা বর্ধিষ্ণু গ্রামের অবস্থাপন্ন মানুষ, জমি জমা বাগান পুকুর সব আছে। ভাগ্নে মদনের সাথে অমন সুদর্শন ফিটফাট শহরে বন্ধুও এসেছে যে, শুরু থেকেই মামা তদারকি শুরু করেন। রাত 8টা নাগাদ জেলে ডাকিয়ে নিজেদের পুকুরে মাছ ধরা হলো। ইতিমধ্যে খাঁটি ছানার নানা ধরনের মিষ্টি দিয়ে আপ্যায়নের পর পরিবারের সদস্যদের সাথে গল্পগুজব চলে। তারপর রাত প্রায় 10:30টা নাগাদ মাছ ভাজা ঝোল, সেই সাথে ঘি বেগুন ভাজা, মুগ ডাল সহযোগে তৃপ্তি সহকারে রাতের আহার শেষে মদন আর প্রীতম পাশের ঘরে শুতে গেল। শোয়ার আগে প্রীতম বলে, যাই বল মদনা,
যাদবপুরটা কিন্তু অনেক বেশি সফিস্টিকেটেড এলাকা, প্রপার ক্যালকাটা বলে কথা। পরের দিনটাও ক্যানিং কাটিয়ে তৃতীয় দিন সকালে দুজনে দুর্গাপুর মুখ হলো। হাওড়া স্টেশনে প্রীতমের উচ্চবৃত্তির ঝোঁক দেখা দিল। মদন টিকিট কাটলেও প্রীতম বিনা টিকিটে ট্রেনে উঠে সিটের দখল নিল। মাঝপথে কামরায় কালো কোটধারী দেখা দিতেই প্রীতম উল্টো দিকে টয়লেটে গিয়ে ঢুকল। কিছুক্ষণ পরে এক জলে ভেজা টিকিট বাঁহাতে চিমটি দিয়ে ধরে চেকারের মুখোমুখি হয়ে বলে, এক্সকিউজ মি, টিকিটটা টয়লেটের ফ্লোরে পড়ে গিয়েছিল। নাক কুঁচকে চেকার অতি সুদর্শন বক্তার মুখের দিকে চেয়েই বললেন, ঠিক আছে ঠিক আছে। পরে মদনের পাশে বসে ফিসফিস করে প্রীতম বলে, ভাগ্যিস পুরনো টিকিটটাই সঙ্গে ছিল। দুর্গাপুরে উল্টো দিকে নেমে আমি রেল লাইন ক্রস করে মিনি বাস স্ট্যান্ডে আসব। তুই গেট দিয়ে গিয়ে বাসে বসে অপেক্ষা করবি। বেলা 1:30 নাগাদ ট্রেন দুর্গাপুর স্টেশনে ঢোকে। মদন যথারীতি বাস স্ট্যান্ডে এসে মিনিট 20 অপেক্ষার পরও প্রীতমের দর্শন পায় না। অগত্যা অনুসন্ধান অফিসের কাছাকাছি এসে উকি ঝুঁকি দিয়ে মদন দেখে রেল পুলিশরা 3 বিনা টিকিটের যাত্রীকে কোমরে দড়ি বেঁধে প্ল্যাটফর্ম দিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে। তার মধ্যে প্রীতমও রয়েছে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে মদন বাস স্ট্যান্ডে দৌড়ে এলো। ঘোর কাটিয়ে সে ভেবে এক্ষুনি হোস্টেলের ছেলেদের খবর দেওয়া দরকার। অস্থির মনে এক ফাঁকা বাসে উঠে বসে। মিনিট 5 পর দৌড়ে ঘেমে নে হাঁপাতে হাঁপাতে প্রীতম এসে মদনের পাশে ধপাস করে বসে। একটু দম নিয়ে ম্লান হেসে প্রীতম বলে, বেজ্জতির অ্যাক্সেস হলো। পকেট উপর করে জরিমানা দিয়ে পুলিশের হাতে পায়ে ধরে তবেই রেহাই মিলল। আচ্ছা শিক্ষা হলো। মদন বিরক্তি হয়ে বলে, তোর এমন শিক্ষার খুব দরকার ছিল, বুঝলি, তোর এমন শিক্ষার খুব দরকার ছিল। দর্শনধারী হয়ে ধরাকে সরা জ্ঞান করছিলি, বুঝলি, দর্শনধারী হয়ে ধরাকে সরা জ্ঞান করছিলি। বাস চলতে শুরু করতেই প্রীতম ফিসফিস করে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে মদনা, ওই মদনা, প্ল্যাটফর্মে চেনা জানা কেউ ছিল না তো? প্ল্যাটফর্মে চেনা জানা তোর কি কেউ ছিল? তারপর যেন নিজের মনেই বিড়বিড় 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 করে, পুলিশগুলো আচ্ছা বেরসিক, রূপের কদর বোঝে না। রূপের কদর বোঝে না, তাই আগে দর্শনদারি, তারপরে কি কি বলেছিলাম মনে পড়ছে? বলুন তো। আগে দর্শনদারি,
পরে গুণ বিচারি। ছোট্ট গল্পটি।